গল্প একদিন দেখা হয়েছিল। লেখায় নাজনীন আক্তার। প্রথম দেখাতেই প্রেম, এই বাক্যটি বরাবরই আমার কাছে অবিশ্বাস্য ছিল। এভাবে হুট করে কি প্রেম হয়? দেখা হবে, পরিচয় হবে, একে অপরকে জানা হবে, তবেই না অনুভূতি সৃষ্টি হবে। অন্তুত আমার যুক্তিতে এটাই বলে। কিন্তু এই সব যুক্তি, তর্ক, অবিশ্বাস ছাপিয়ে এই ভয়ঙ্কর ব্যাপারটা যে আমার সাথেই ঘটে যাবে, তা কি আমি কখনো কল্পনাও করেছিলাম? তখন কেবল আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা শেষ হওয়াতে বড় আপার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। বড় আপার বিরাট বড় সংসার। শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেবর, ননদ দিয়ে যেন সারা বাড়ি সবসময় মেতে থাকে। আর আমি বরাবরই চুপচাপ, শান্ত। স্বভাবগত কারণেই এত চিৎকার চেঁচামেচি বরাবরই অপছন্দ। এসবের জন্যই হয়তো দুদিনের বেশি ও বাড়িতে টিকে থাকতে পারলাম না। তাই কেউ নিতে না আসলেও একা একাই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এক বুক সাহস নিয়ে বিকেল 5টার ট্রেনে রওনা দিলাম। যেতে 1 ঘন্টা লাগার কথা, অর্থাৎ সন্ধ্যার আগেই পৌঁছে যাব। সিটও পেয়েছি জানালার ধারে। সব বেশ অনুকূলেই যাচ্ছিল। কিন্তু পাশের সিটেই বসেছেন এক অতি অভদ্র, বখাটেই বলা চলে। শুরু থেকেই কেমন একটা অন্যরকম ছোঁয়াছুঁয়ির চেষ্টা। আমি ভয় পেয়ে আর্স্ট হয়ে বসে শুধু একমনে আল্লাহকে ডাকছিলাম। তখনই একটা ভারী গলার আওয়াজ ভরসা হয়ে ভেসে আসল। এই ভাই, সিটটা তো আমার। তাই অসভ্যতা না করে উঠে যান। তার কথা শুনে হকচকিয়ে যায় বখাটে ছেলেটা। কোনো কিছু না বলেই বিব্রত ভঙ্গিতে উঠে চলে যায়। সে চলে যাওয়ার পর সেই গমগমে কণ্ঠস্বর অধিকারী ব্যক্তিটি সিটে বসলেন। এক নজর তার দিকে তাকিয়ে বাইরে দৃষ্টি দিলাম। কিন্তু ঠিকই বুঝতে পারলাম, ওই একবারই তার দিকে নজর দেওয়ার সাথে সাথে নিজের মনটাও আমি সযত্নে তাকে দিয়ে দিলাম। আমার কিশোরী বয়সের আবেগ, অতি যত্নে লুকিয়ে রাখা অনুভূতি, গোপন কুঠুরিতে বন্দি ভালোবাসাটুকু একদম সোজা তার নামে লিখে দিলাম। বাইরের দিকে তাকিয়েই চোখ বন্ধ করে হৃদয়ের ধুকপুকুনি আওয়াজটুকুও যেন শুনতে পাচ্ছিলাম। আমার হঠাৎ মাথা ঘোরাতে থাকলো, গলা শুকিয়ে যেতে থাকলো। আচ্ছা, প্রথম দেখাতেও কি এতটা ভেঙে যাওয়া সম্ভব? সেদিন পুরো রাস্তাটুকুই একরাশ মুগ্ধতার সাথে কেটে গেল। তার কথা বলার ধরন, তাকানোর ধরন, চলাফেরার ধরন সবই যেন আমার মনে গেঁথে গিয়েছিল। তার বসার স্টাইল, দাঁড়ানোর স্টাইল, পানি খাওয়ার স্টাইল কোনো কিছুই বাদ যায়নি। সবটাই গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। বাইরে ঝুম বৃষ্টি আর ট্রেনের ভিতরে আমার মনের ভিতর অনুভূতির তুমুল বর্ষণ, দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে আমি যেন চুপ হয়ে গেছিলাম। সদা হাসজ্জ্বল মেয়ের চঞ্চল চাহনি যেন শান্ত হয়ে এসেছিল। কিন্তু এটা তো আর অনন্তকালের ভ্রমণ না। ট্রেনও একসময় তার গন্তব্যে ঠিকই পৌঁছে যায়। আমিও তেমন ট্রেনের সাথে সাথে নিজের গন্তব্যে পৌঁছেছিলাম। কিন্তু ততক্ষণে আঁধার নেমে এসেছে। আর বাইরে তুমুল বৃষ্টি। নিজে একা বাড়ি যাব, এটা তো খুব করে বলে এসেছি। তাই কেউ নিতেও আসেনি। কিন্তু এদিকে এই সন্ধ্যায় একা একা বাড়ি যেতে ভয় লাগছে। আমি যে বরাবরই বাবা ভাইয়ের হাত ধরে চলা মেয়ে। বাইরের কঠিন পৃথিবীতে তখনও আমার একা চলা শুরু হয়নি। তবুও সব ভয় কাটিয়ে এক বুক সাহস জোগাড় করে যখনই সামনে আগাতে যাব, তখনই আবার সেই গমগমে কণ্ঠস্বর। কোনো সমস্যা হয়েছে কি? পেছনে তাকিয়ে দেখি সেই অচেনা ভদ্রলোক, যার নামে আমি ঠিক একটু আগেই নিজেকে লিখে দিয়েছি। আমার অপরিণত বয়সের আবেগ যার নামে করে দিয়েছি। কিন্তু তাকে কিভাবে উত্তর দিব? তাকে কি বলবো যে, আমি ভয় পাচ্ছি, আমাকে প্লিজ একটু বাসায় দিয়ে আসেন? উহু, কি লজ্জাজনক বিষয়। আপনি কি ভয় পাচ্ছেন? বাসায় একা যেতে পারবেন না? একটু চোখ মুখ কুঁচকে তিনি প্রশ্নগুলি করলেন। যেন কি এক অদ্ভুত প্রাণী সামনে দেখেছে। তার নজরের ধরন দেখে আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম।
তারপর আস্তে আস্তে চোখ খুলে তাকে উত্তর দিলাম, আসলে এটাই আমার প্রথম একা করা জার্নি, তাই একটু। তিনি আমার কথা পুরোপুরি শেষ করতে না দিয়ে বললেন, আচ্ছা, এখানে একটু দাঁড়ান, কোথাও যাবেন না কিন্তু। আমিও তার কথা মতো দাঁড়ালাম। একদম সন্ধ্যা হওয়াতে একটু লোকজন কম আশেপাশে। আবার মানুষটা আমার সম্পূর্ণ অপরিচিত। তার কথাতে তাই অপেক্ষা করা ঠিক হচ্ছে কিনা এটাও বুঝতে পারছি না। দিনকালও তো খারাপ, তাই অনেকগুলো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সদ্য জন্ম নেওয়া অনুভূতির কাছে সেগুলো ঠিক শক্তভাবে দাঁড়াতেও পারছিল না। কারো উপর অনুভূতি জন্মানোর প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস, কিন্তু এই স্বল্প পরিচয় কারো প্রতি বিশ্বাস জন্মানো কি সম্ভব? নাকি ট্রেনে একা বসে থাকা মেয়েটাকে একটা বখাটের ছোঁয়াছুঁই থেকে বাঁচালো, তাকে একটু ভরসা দিল, এতেই কি তার প্রতি বিশ্বাসটা জন্মে গেছিল আমার? আমি আসলে কিছুই জানি না। আমি শুধু জানি, সেই মুহূর্তে আমার পরিবারের বাইরে আমি যদি একজন মানুষকেও চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকি, ভরসা করে থাকি, তবে সেই মানুষটা তিনি। কিন্তু এই অগাধ বিশ্বাস আর ভরসার কারণ আমার অজানা। রিকশায় উঠে আসুন। হঠাৎ একটা রিকশা এসে আমার ভাবনায় ছেদ ঘটাল। সাথে মানুষটার বলাই বাক্য। আমি কিছু বলতে নিতেই তিনি আবার বলে উঠলেন, কুয়াশার মোড়ের ৩ নম্বর বাসা, তাই তো? ব্যাস, এতটুকুই যথেষ্ট। যতটুকু সংখ্যা ছিল সব কাটিয়ে রিকশায় উঠে গেলাম। হয়তো তার উপর কোনো অজানা ভরসার কারণেই পেরেছিলাম এটা করতে। কিন্তু পরপর এত কিছু হওয়াতে, সে কিভাবে আমার বাসার ঠিকানা জানল কিংবা তার পরিচয় কি, কোথায় যাবে, এসব কিছুই জানার কথা আর মাথায় এলো না। তার সাথে আবার ঠিক কথা হলো আমার বাসার মোড়ের সামনে এসে। মোড়ের কাছে আসতেই যখন নেমে যাচ্ছিলাম, তখন তিনি বললেন, শোনো, এরকম অন্য কেউ বললে হুটহাট রিকশায় উঠে যাবে না। আর একা একা কোথাও যাবে না, বুঝেছ? একরাশ মন খারাপ নিয়ে আমি তাকে মাথা নেড়ে বোঝালাম, বুঝেছি। সে কি ভাবলো আমাকে? আমি সবার কথাতেই রিকশায় উঠে যায় নাকি? আমি তো কাউকেই বিশ্বাস করি না। দিনকাল খারাপ, আমিও জানি। কিন্তু কেন যেন তাকে বিশ্বাস করতে মন চেয়েছিল আমার। ভরসা করতে মন চেয়েছিল। আর সে এটা বুঝল না। অভিমান নিয়ে মাথা নিচু করে আমি বাড়ির দিকে হাঁটা ধরলাম। তখনই দেখি, পিছনে রিকশা থেকে নেমে সে এগিয়ে এসেছে। হঠাৎ আমার চোখের সাথে চোখ মিলিয়ে, মাথাটা একটু এগিয়ে ফিসফিসিয়ে তিনি বলে উঠলেন, শোনো মেয়ে, চঞ্চল চোখের মেয়েদের মোটেও শান্ত দৃষ্টিতে মানায় না। একদম বিচ্ছিরি লাগে। আর ময়না পাখির নামে যার নাম, তাকে তো এত বেশি চুপচাপ থাকা আরও মানায় না। আমি চমকে উঠলাম। তিনি আমার নাম জানেন। কিভাবে জানেন? কে তিনি? কিভাবে চিনেন আমাকে? কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করার আগেই তিনি রিকশায় উঠে চলে গেলেন। অদূরে মিলিয়ে গেলেন। আর আমি একমনে ওদিকে তাকিয়ে রইলাম। তখনও যদি জানতাম, তার সাথে এই স্বল্পক্ষণের আলাপ আমার মনে কি বিশাল প্রতিক্রিয়া ফেলবে, কি বিশাল পরিমাণের ভালোবাসার জন্ম দিবে, তাহলে হয়তো তাকে যেতে দিতাম না। ধরে বেঁধে তাকে রেখে দিতাম। কিংবা তাকে খুঁজে পাওয়ার পথ জেনে নিতাম। আমি চমকে উঠলাম। তিনি আমার নাম জানেন। কিভাবে জানেন? কে তিনি? কিভাবে চিনেন আমাকে? কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করার আগেই তিনি রিকশায় উঠে চলে গেলেন। অদূরে মিলিয়ে গেলেন। আর আমি একমনে ওদিকে তাকিয়ে রইলাম। তখনও যদি জানতাম, তার সাথে এই স্বল্পক্ষণের আলাপ আমার মনে কি বিশাল প্রতিক্রিয়া ফেলবে, কি বিশাল পরিমাণ ভালোবাসার জন্ম দিবে, তাহলে হয়তো তাকে যেতে দিতাম না। ধরে বেঁধে তাকে রেখে দিতাম। কিংবা তাকে খুঁজে পাওয়ার পথ জেনে নিতাম। তারপরের দিনগুলো আমার খুব এলোমেলো কাটল। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কারো সাথে কথা বলি না,
সারাক্ষণ শুধু অন্ধকার রুমে বসে থাকি আর ওই মানুষটার কথা ভাবি। চোখ বন্ধ করে ওই দিনের স্বল্প সময়টুকু বারবার মনে করার চেষ্টা করি আর নিজেকে দোষারোপ করি। এত বোকা আমি। মানুষটার নাম পর্যন্ত জেনে নেইনি। এই বোকামোর জন্য চোখে পানি পর্যন্ত চলে আসতো। ভিতর ভিতর যেন দুমড়ে মুচড়ে যেতে থাকলাম। আমার এই টালমাটাল অবস্থা বাড়ির সবাইকে নাড়িয়ে দিল। তাদের সদা বাড়ি মাথায় তুলে রাখা মেয়ের এত শান্ত অবস্থা তাদেরও চিন্তায় ফেলে দিয়েছিল। ঠিক সে সময় এসে হাল ধরলেন আমার বড় ভাই মৃদুল। ভাইয়া তখন কেবল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন। পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। তার দুনিয়া বোধহয় বই আর ভার্সিটি নিয়েই। কিন্তু আমার এই ভীষণ এলোমেলো অবস্থায় সেবার তিনিই আমাকে সামলে নিয়েছিলেন। প্রথমেই আমার সব কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, তারপর শুরু করলেন তার বিভিন্ন কৌতূহলী প্রশ্ন। আমি সব মিনমিনিয়ে উত্তর দিচ্ছিলাম, আর যত তিনি শুনছিলেন ততই যেন অবাক হচ্ছিলেন। হ্যাঁ রে ময়না, ছেলেটা কি আমাদের এলাকার নাকি অন্য জায়গার? জানি না ভাইয়া, ঠিকানা তো বলেনি আমাকে। আমাদের শহরের কি? এখানেই তো ট্রেন থেকে নামলো। এই শহরেরই হবে তাহলে। কি পড়াশোনা করছে? জানি না। নামটা তো জানিস? কিচ্ছু জানি না ভাইয়া, কিচ্ছু না। শুধু জানি খেতে পারছি না আমি। খেতে গেলেই তাকে মনে করে আমার প্লেট ভেসে যাচ্ছে চোখের পানিতে। আমি ঘুমাতে পারছি না, চোখ বন্ধ করলেই তাকে মনে পড়ছে। আমি কারো সাথে কথা বলতে পারছি না। দুদণ্ড ঠিকমতো স্থির হয়ে বসতে পারছি না আমি। সারাক্ষণ মনে হচ্ছে কেন তার ব্যাপারে কিছু জানতে চাইলাম না, কেন তাকে এভাবেই চলে যেতে দিলাম। কাঁদতে কাঁদতে ভাইয়াকে জড়িয়ে ধরলাম আমি। ভাইয়া আস্তে আস্তে আমাকে সামলে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করে কিছু বলতে শুরু করলেন। জানিস মনা, আমি তখন ইন্টারে পড়তাম। আমাদের সাথে নীরা নামের একটা মেয়ে পড়ত। সব সময় চুপচাপ থাকত, গম্ভীর, মুখ ভার করে রাখত। ঠিক ওই বয়সের সাথে ওর ব্যবহারটা যেন মানানসই না। কলেজে আসতো, ক্লাস করত, কারো সাথে কথা বলতো না। কোনো বান্ধবীও নেই। কিন্তু জানিস, এই অন্যরকম একটা মেয়েকেই কেন যেন আমার ভালো লেগে যেতে থাকলো। তারপর একদিন মেয়েটা ক্লাসে একটা গান গাইল। ওর ওই আমারও পড়ানো যাহা চায় গানটা শুনে মনে হয়েছিল এই মেয়েটাকেই তো আমার দরকার। আমার সারা জীবনটাকে গানের ছন্দে বেঁধে রাখতে একেই প্রয়োজন। মেয়েটাকে দিন দিন যেন আরো ভালোবাসতে থাকলাম। আমার অল্প বয়সের প্রথম আবেগের নাম ছিল নীরা। এতটুকু বলেই ভাইয়া থেমে গেল। আর আমি স্পষ্ট দেখলাম ভাইয়ার চোখে পানি চিকচিক করছে। আমার এই জীবনে ভাইয়ার চোখে আমি পানি দেখিনি। আর আজ সে যেন বহু কষ্টে পানি আটকিয়ে রেখেছে। নীরাকে প্রতিদিনই আর চোখে দেখতাম। ক্লাসের সব বেঞ্চে ওর নাম লিখে পড়ে ফেলেছিলাম। সব বন্ধুরা আমার এই পাগলামি দেখে হাসত, মজা নিত। নীরাও হয়তো বুঝত, কিন্তু কখনো কিছু বলেনি। কিন্তু এই সব কিছুর প্রভাব পড়ল পড়াশোনায়। সেবার টেস্টে আমার রেজাল্টে 10 নামল। সব স্যার ম্যামরা তো অবাক। সব সময় ফার্স্ট পজিশনে থাকা ছেলেটার এমন অবস্থা। বাবাও অনেক চিন্তায় পড়ে গেছিল। আমিও ঠিক বুঝতে পারছিলাম না। সামনেই তো বোর্ড পরীক্ষা। সবাইকে চিন্তায় দেখে আমার নিজেরও কেমন অসহায় লাগছিল। ঠিক সে সময় নীরা আমার সাথে প্রথম কথা বলল। ও কিন্তু সেদিন আমাকে কোনো সান্ত্বনা দিতে কথা বলেনি। বরং ও হেসে হেসে এই পৃথিবীর একজন বোকা মানুষের কথা বলেছিল। যেই বোকা মানুষ একজন মেয়েকে ভালোবেসে নিজের জীবন উচ্ছন্নে দিয়ে দিয়েছে, কিন্তু যার জন্য দিয়েছে সে আদৌতে ছেলেটাকে পছন্দও করে না। সেদিন নীরা আমাকে বুঝিয়ে দিয়েছিল আমার একতরফা ভালোবাসার বিন্দুমাত্র মূল্যও তার কাছে নেই। আমি ঠিক কতটা বোকামি করে তার জন্য নিজের জীবন নষ্ট করছি। আমার ভালোবাসা কতটা অপাত্রে ঢালছি।
সবটুকু বলে ভাইয়া থামল। নিজেকে একটু সামলে নিল হয়তো। মনা, তোর কি মনে হয় না যে তুইও অপাত্রে নিজের ভালোবাসা দিচ্ছিস? আমি চমকে উঠলাম। দৃষ্টি এদিক ওদিক করে জলদি উত্তর দিতে চাইলাম। কিন্তু কিন্তু ভাইয়া, আমি তো তার কথা জানি না। হতে পারে সেই মানুষটাও আমাকে আমার মতো করে ভুলতে পারছে না। তুই বড় আপার বাসা থেকে কতদিন হলো ফিরেছিস? 4 মাস হতে গেল। আচ্ছা মনা, তুই না হয় তার সম্পর্কে কিছুই জানিস না, কিন্তু সে তো জানে। তোকে ভালোভাবে চিনে। তোর বাসাও চিনে। তবে সে কেন এতদিনে একটিবার তোর খোঁজ করতে এলো না? কিংবা তোর সাথে যোগাযোগও করার চেষ্টা করল না? তোর মতো এই এলোমেলো অবস্থা যদি তারও হতো, তবে সে এতদিনে আমাদের বাড়ির সামনে হাজির হতো। কিন্তু তার অমন হয়নি। আমি ফ্যালফ্যাল করে ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম। সত্যিই তো। আমি তার পরিচয় না জানলেও সে তো জানে। সে তো পারতো একবার আমার সাথে যোগাযোগ করতে, কিন্তু করল না। তবে কি তার মনে আমি একটুও দাগ কাটিনি? সেদিনের কথা কি তার মনেও নেই? জানিস মনা, একতরফা ভালোবাসা খুবই ভয়ঙ্কর। এই সর্বনাশা জিনিস তোকে ভেঙেচুরে শেষ করে দিতে পারে। কিন্তু দিন শেষে দেখবি, তুই যার জন্য শেষ হলি সেই তোকে দেখে হাসছে। শ্রেষ্ঠ বোকা মানুষ বলে তোকে উপাধি দিচ্ছে। তাই এই বোকামো না করে নিজের কথা ভাব। পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখো। ভাইয়ার সব কথা শুনে অভিমানে আমার সর্বাঙ্গ নীল হয়ে এলো। অনুভূতির চারা যেখানে সবেমাত্র মাথা তুলে দাঁড়াচ্ছিল তা সেখানেই যেন সেটা নুয়ে পড়ল। একরাশ অভিমানে আমার মন যেন শক্ত হয়ে এলো। সেদিনের মতো ভাইয়া আর কিছু বলেনি। শুধু যাওয়ার সময় ভাইয়া আমার মাথায় হাত রেখে কিছুক্ষণ তাকিয়েছিল। কেন যেন মনে হয়, ভাইয়া সেদিন ভাবছিল, যদি নীরা তার কথা নাই ভাবত তবে কেন সেদিন নীরা তাকে বোঝাতে এসেছিল। তার সেই কঠোরভাবে বোঝানোতেই তো আছে তার ডিপার্টমেন্টের সেরা স্টুডেন্ট। কিন্তু ভাইয়া আমার এই টালমাটাল অবস্থায় কিছুই বলতে পারেনি। শুধু চলে যাওয়ার সময় নীরার কথা জানতে চাইলে বলেছিল, কলেজের পর থেকেই নীরার কোনো খোঁজ জানে না সে। সেবারের মতো আমি নিজেকে সামলে নিয়েছিলাম। নিজেকে সম্পূর্ণরূপে যেন পড়াশোনায় ডুবিয়েছিলাম। যত তার কথা মনে পড়ত তত হায়ার ম্যাথের কঠিন কঠিন অঙ্ক, রসায়নের কঠিন বিক্রিয়া, ফিজিক্সের কঠিন থিওরিতে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। আবার আগের ময়নার মতো হাসি খুশিতে বাড়ি ভরিয়ে রেখেছিলাম। কিন্তু আদৌতে কি পেরেছিলাম নিজেকে ভুলিয়ে রাখতে? সেই তো নিস্তব্ধ রাতগুলোতে বুকের ভিতর ভীষণ দহন হতো। একজনকে আর দেখতে না পাবার যন্ত্রণা হতো। সবকিছু মিলিয়ে আমার হাসি খুশি থাকা স্বভাবটা যেন মিলিয়ে যাচ্ছিল। তারপরের কিছু বছর আমার এমনই কাটল, সাদামাটা রঙহীন। তখন আমি ভার্সিটিতে পড়ছি। পড়াশোনার চাপ, নতুন বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা, এমনই চলছিল। হঠাৎ একদিন বাসায় এক বিয়ের দাওয়াত এলো। আমার বাবার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে। সেই বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হবে। আমাদেরও গ্রামে বাড়ি আছে, কিন্তু সে বাড়িতে কেউ থাকে না। আমার দাদাজান বহু আগে ওখান থেকে এসে শহরে বাড়ি করে স্থায়ী হয়েছেন। তাই আমাদের কখনো গ্রামে যাওয়া হয়নি আর। এবার তাই গ্রামে যাবার একটা সুযোগ পেয়ে সবাই মেতে উঠল। সবাই প্রথমবারের মতো নিজেদের গ্রামে যেতে চায়। কিন্তু বাদ সাধলেন আমার বাবা। তিনি হঠাৎ কেন যেন আমাদের যেতে দিতে চাইলেন না। কেমন অদ্ভুত মন খারাপের রেশ তার সারা চেহারায় ঘুরে যেতে থাকল। তিনি বাড়ির সবথেকে বড়, তাই কেউ আর তার কথার অমান্য করে কিছু বললেন না। কিন্তু হঠাৎ সবার উৎসাহে, আশায় ভাটা পড়াতে সবাই একটু দুঃখ পেল। সে সময় আমার মেজো চাচা আর মা হাল ধরলেন। বাবাকে একদিন তারা দুজন খুব করে বোঝালেন। তাদের এক গোপন মিটিং চলল প্রায় ঘন্টা ধরে। সেই গোপন মিটিং শেষে বাবা আমাদের সব ভাইবোনদেরকে তার ঘরে ডাক পাঠালেন। এর মধ্যে ছিলাম আমি, আমার বড় ভাই মুদুল,
আমার মেজ চাচার 2 মেয়ে টিনা আর মিনা, ছোট চাচার 1 ছেলে মুগ্ধ। টিনা আমার থেকে বছর 2 ছোট, এবার কলেজে পড়ছে। আর মিনা আর মুগ্ধ একই বয়সের, ক্লাস 9-এ পড়ছে ওরা। তোমরা হয়তো শুনেছ, আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গ্রামে যাচ্ছি। প্রথমে আমি তোমাদের নিয়ে যেতে না চাইলেও এখন নিয়ে যাব ঠিক করেছি। তোমাদেরও গ্রাম দেখা উচিত। তোমাদের ভিটে বাড়ি, তোমাদের বাবা চাচারা কোথায় বড় হয়েছে, এটা দেখার কৌতূহল তোমাদের থাকতেই পারে। আমি এতে বাধা দেব না। বাবা তার কঠিন মুখশ্রী নিয়ে শান্ত স্বরে কথাগুলো বললেন। আর ভঙ্গ হয়ে যাওয়া আশা পুনরায় জোড়া লাগাতে আমাদের ভাইবোনদের মুখ চকচক করে উঠল। সবার মনে হৈ হৈ করে উঠলেও বাবার সামনে সবাই চুপ থাকল। সবাই যে বাবাকে বড্ড ভয় পায়, হয়তো ভয়ের থেকেও বেশি সম্মান করে, এজন্য তার সামনে কেউ কখনো মাথা উঁচু করে তাকায় না। মেজ চাচা আর ছোট চাচাও পর্যন্ত এখনো বাবার কথার বাইরে কিছু করেন না। তোমরা বিয়েতে যাবে, আনন্দ করবে, হই হুল্লোড় করে সময় কাটাবে, গ্রাম ঘুরে ঘুরে দেখবে, সবকিছুই করবে। কোনো কিছুতেই তোমাদের বাধা নেই। কিন্তু কিছু কথা মাথায় রাখবে। এই বাড়ির সম্মান কিন্তু তোমাদের হাতে। তোমাদের সব কাজের মাধ্যমেই এ বাড়ির সম্মান বজায় থাকবে। কাজেই নিজেরা সংযত থাকবে। এমন কিছু করবে না যাতে বাড়ির সম্মান নষ্ট হয়। তোমরা বড় হয়েছ, আশা করছি এর থেকে বেশি কিছু বলে তোমাদের বোঝাতে হবে না। বাবার এই সতর্কবাণী নিয়ে বাকি সবাই তেমন না ভাবলেও ভাইয়ার কপালে ভাঁজ পড়তে দেখলাম। আমারও একটু অন্যরকম লাগলো। হঠাৎ বাবা কেন আমাদের এগুলো বলবে? আর গ্রামে যাওয়ার কথা ওঠাতে বাবাই কেন প্রথম বাধা দিয়েছিল? বাবার এই সতর্কবাণী নিয়ে বাকি সবাই তেমন না ভাবলেও ভাইয়ার কপালে ভাঁজ পড়তে দেখলাম। আমারও একটু অন্যরকম লাগলো। হঠাৎ বাবা কেন আমাদের এগুলো বলবে? তার পরের দিনই বেশ সকাল সকাল আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রাম বাংলার রাস্তা, এ যেন প্রকৃতির নিখুঁত আঁকা চিত্র, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শত বছরের ইতিহাস। এই রাস্তা কেবল চলার পথ নয়, এই যেন গ্রামীণ জীবনের শিরা উপশিরা, হৃদয়ের ছন্দ আর প্রাণের স্পন্দন। সকালবেলা সূর্যের কোমল আলো গাছপালার ফাঁক গলে পড়ে সেই সরু পথগুলোতে। ধূলিমাখা সে রাস্তার ধারে ধারে ফুলের গন্ধে ভরে ওঠে বাতাস। পায়ে চলা সেই পথে হাঁটলেই যেন শোনা যায় মাটির নিচে রূপকথার ঢেউ। সেই পথ ধরেই আমরা সবাই এগিয়ে যাচ্ছি। একসময় ঠিক বাড়িতে পৌঁছে গেলাম। একই জায়গায় একপাশে বাবার চাচার বাসা আর একপাশে আমাদের নিজেদের বাসা। আমাদের সবার থাকার ব্যবস্থা এই পুরাতন বাসাতেই হলো। আমরা আসব বলে এটি আগে থেকেই বাবার চাচাতো ভাই মানে সবুজ চাচা পরিষ্কার করে রেখেছিলেন। একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং 5টি বেডরুম এখানে। ছোট চাচা জানালেন, এর মধ্যে 3টা ঘর ছিল তাদের 3 ভাইয়ের আর একটি দাদা দাদির। আর একটি ঘর, এটি কার বলতে যেয়ে যেন আর বললেন না তিনি। কিন্তু তার মুখে স্পষ্ট আমরা চিন্তার ছায়া দেখলাম, বোধহয় কিছুটা বেদনাও মিশেছিল তার সাথে। বাবা আর চাচারা তাদের 3টা ঘরই নিল। আমাদের 3 বোনের জন্য দাদা দাদির ঘরটা দেওয়া হলো আর ভাইয়া আর মুগ্ধের জন্য ড্রয়িং রুম বেছে নেওয়া হলো। যদিও আরেকটা বেডরুম ফাঁকাই ছিল কিন্তু ওটার তালা আর কেউ খুলল না। মুগ্ধ কয়েকবার ওই ঘর খোলার কথা বললেও কেউ পাত্তা না দেওয়া দেশে থেমে গেছিল। একটা বিয়ে মানেই কেবল 2টি মানুষের মিলন নয়, এটা যেন গোটা গ্রামের জীবনযাত্রার মধ্যে নতুন ঢেউ। পাড়ার ছেলেরা টুকটুকে রঙিন গেট বানাচ্ছে, মেয়েরা উঠানে আলপনা আঁকছে, আর বড়রা ব্যস্ত, কে কখন খাবে, কি রান্না হবে, কে উঠবে কোন ঘরে, কতজনের জায়গা হবে। সব মিলিয়ে বিয়ে বাড়ি একদম জমজমাট। আমরা হলুদের দিন গিয়েছিলাম। আমাদের পৌঁছানোর আগে ছোট করে হলুদ হলেও সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। তাই আমরা বিকাল হতেই সবাই তৈরি হওয়া শুরু করেছি। সন্ধ্যার পরপরই হলুদের অনুষ্ঠান শুরু। বাড়ির ছোট সদস্য থেকে বড় সদস্য, প্রত্যেকে নাচে গানে মেতে উঠেছে। আমরা ভাইবোনেরাও তাতে সামিল হয়েছি।
কনেকে হলুদ ছুঁয়ে অনুষ্ঠান উপভোগ করছি। তখনই শুনলাম বরের বাড়িতেও নাকি আজ হলুদের অনুষ্ঠান আছে। তাই ও বাড়ি থেকে কিছু লোকে বাড়িতে এসেছে, ঠিক তেমনই এ বাড়ি থেকে কিছু লোক ও বাড়িতে যাবে। সবুজ চাচা আর চাচি এসে আমাদের ভাইবোনদের যেতে বললেন, কিন্তু ভাইয়া আর টিনার যাওয়াতে বিশাল অনীহা। তারা যাবে না বলে মুখ ঘুরিয়ে অন্যদিক চলে গেল। এদিকে মিনা আর মুগ্ধ যাওয়ার জন্য লাফিয়ে উঠেছে। অগত্যা মায়ের নির্দেশে তাদের সাথে আমাকে যেতে হলো তাদের দেখে রাখার জন্য। কিন্তু যাওয়ার সময়ই দেখা গেল যে গাড়িটা এসেছে তাতে ঠিক সবাইকে ধরছে না। এদিকে কেউ নামতেও নারাজ। তাই আমিই নেমে গেলাম। আমার এমনিতেও এত হই হুল্লোড় ভালো লাগছে না, কেমন যেন ক্লান্ত বোধ করছি। তখনই সবুজ চাচার ছেলে মিরাজ এসে দাঁড়ালো। এই ছেলেটা শুরু থেকেই বেশ কথা বলার চেষ্টা করে যাচ্ছে। কখন আমাদের কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, সবকিছুর দেখভাল করছে। হয়তো তাদের বাড়ির অনুষ্ঠানের উদ্দেশ্যে এসেছি, এই জন্যই এত কিছু। কিন্তু মায়ের কেমন জানি একটা খটকা লেগেছে। মা তখন বলছিলেন ছেলেটা নাকি খুব আগ বাড়ানো স্বভাবের। মিরাজ এসেই আমাকে তার সাথে বাইকে যেতে বলল আর ওই গাড়িটাকে রওনা দিতে নির্দেশ দিল। সাথে সাথে সেও চলে গেল তার বাইক আনতে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যে আমি তার কথায় সম্মতি বা অসম্মতি কিছুই জানাবার সুযোগ পেলাম না। এদিকে মিরাজের সাথে যেতেও মন সায় দিচ্ছে না, কেমন অস্বস্তি হচ্ছে। মা জানতে পারলেও হয়তো রাগ করবেন। তাই ঠিক করলাম মিরাজ আসলেই তাকে বারণ করে দিয়ে বাড়িতে চলে যাব। তখনই পিছন থেকে বাইকের আওয়াজ হলো। আমি ঘুরে তাকাতেই যেন আমার পুরো শরীর জমে স্থির হয়ে এলো। বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। শরীর কাঁপতে থাকল। আমি যেন দাঁড়াবার শক্তিটাই হারিয়ে ফেলেছি। মুহূর্তেই কিছু আবছায়া ঘটনা চোখের সামনে প্রতিফলিত হতে থাকল। এই মানুষটাকেই তো সেদিন সন্ধ্যায় আলো আঁধারির মাঝে দেখে নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। এই মুখের মানুষটাকেই তো কত পথে পথে খুঁজেছি। কতদিন রেল স্টেশনে যেয়ে বসে থেকেছি। মনে মনে হাজার অভিমান অভিযোগ রাখলেও কেন যেন আজ নিজেকে সংযত করতে পারছি না। চোখ দুটো কেমন যেন বাঁধ হারা বান নামাতে চাইছে। এদিকে মানুষটা কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, যেন এই দৃষ্টি দিয়েই সামনের মানুষটাকে ভস্ম করে দিবে। তার কপালের রগটা কেমন ফুলে ফুলে উঠছে। এই মেয়ে, তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম না আর কখনো অন্য কারো সাথে রিকশায় উঠে না যেতে? আর আজ কি না, তুমি সোজা বাইকে উঠে যাচ্ছিলে? এত সাহস! কঠিন স্বরে কথাগুলো বলে শেষ দিকে তিনি ধমকিয়েই উঠলেন। ফলস্বরূপ আমি কেঁপে উঠে একটু পিছিয়ে গেলাম। এতক্ষণ চোখ যেই বাঁধন মেনে চুপ ছিল, সেটা ভেঙে গেল। টপ টপ করে পানি পড়তে থাকল। এটা দেখে তার মন হয়তো একটু নরম হলো। এদিকে আমার মনে আরো অভিমানের বাসা বাঁধল। একে তো এতদিন নিখোঁজ ছিল, আর আজ সামনে এসেই ধমকাধমকি। শোনো, এত সাহস দেখাতে যেও না। সোজা বাড়ির দিকে যাও। এদিকে কিছু চেনো নাকি তুমি? তার কথা শুনে পিছন ফিরে এক দৌড়ে বাড়িতে যেতে নিলাম। কিন্তু হঠাৎ হাতে বাঁধন পাওয়াতে পিছন ঘুরে তাকালাম। মানুষটা আমরা হাত ধরে রেখেছে। অবাক দৃষ্টিতে তার দিকে তাকাতেই তিনি নরম কণ্ঠে বলে উঠলেন, এই মেয়ে, ভালোর জন্যই তো বলেছি। মিরাজকে আমি ছোট থেকেই চিনি। ওর স্বভাব মোটেও ভালো না। আর তুমি কিনা ওর সাথেই বাইকে যেতে চাচ্ছিলে? দূরে থেকো ওর থেকে। নরম স্বরে কথাগুলো বলে থামলেন। আর এদিকে আমার চোখের অশ্রুজল থামছে না। একে তো এতদিন খোঁজার পর আমার কাঙ্ক্ষিত মানুষটা হঠাৎ আমার সামনে, অন্যদিকে আবার তার এমন ধমক। আমি যেন সবকিছু গুলিয়ে আগের সেই টালমাটাল অবস্থায় চলে যাচ্ছি। হঠাৎ তিনি হাত বাড়িয়ে আমার চোখের পানিটুকু মুছে দিলেন। চমকে উঠলাম আমি। তার ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে যেন এবার সম্পূর্ণই জমে গেলাম। তিনি ধীরে ধীরে বলে উঠলেন,
কেঁদো না প্লিজ। তোমাকে কাঁদতে দেখে আমার বুকের মাঝে ব্যথা শুরু হয়েছে। মনে হয় হৃৎপিণ্ডে মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে। সকালে সোনালি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘড়িতে সকাল 7:10। অথচ এই সকালে এই বাড়িতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। কেউ অতিথিদের আপ্যায়ন করছে, কেউ আবার রান্নার আয়োজন করছে। আজকেই তো তাদের মেয়ে পরের বাড়ি চলে যাবে, তাই কেউ আবার সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। আমি এই সকালে উঠেই কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। এই জানালার এদিকটাতে তাকালেই বহমান নদী দেখা যায়। সেই নদীর দিকে এক মনে তাকিয়ে রইলাম। কালকে রাতের বেলায় আর কিছু হয়নি। মানুষটার ওই স্বীকারোক্তি শুনে আমি আর দাঁড়াতে পারিনি, এক ছুটে বাড়ির ভিতর চলে এসেছি। কেন যেন মনে হচ্ছে তার সাথে আবার দেখা হবে, আর খুব শীঘ্রই দেখা হবে। একটা বড় নিঃশ্বাস নিয়ে ঘর থেকে বের হলাম। সকাল থেকেই সবাই বেশ ছুটোছুটি করছে। মা চাচিদেরও দেখলাম হাতে হাত লাগিয়ে কাজ করছে। আমি বের হতেই আমাকে নাস্তা দেওয়া হলো। নাস্তা খেতে খেতেই হঠাৎ আমার গলায় যেন সবগুলো খাবার বেঁধে গেল। আমি দ্রুত পানি নিয়ে নিজেকে শান্ত করলাম। তারপর চোখ মুছে সামনের দিকে তাকিয়ে নিশ্চিত হলাম, সামনে আমার বহু কাঙ্ক্ষিত মানুষটি এসে দাঁড়িয়েছে। সে ছুটে ছুটে বিয়ের স্টেজ সাজাচ্ছে। হঠাৎ একজন চিৎকার করে ডাকল, এই কাব্য, এদিকে আয়। আর মানুষরা ছুটে সেদিকে গেল। আমি বসে বসে সবার কাজে দেখছিলাম। মাও রান্নার কাজে সাহায্য করছে। হঠাৎ মা উঠে সামনে যেতে নিলেই নিচে একটা বাঁশে বেঁধে পড়ে যেতে নেন। তখনই কাব্য ছুটে এসে মাকে ধরে। ঘটনার আকস্মিকতায় আমরা সবাই নির্বাক, কারণ মা পড়ে গেলে তার হাতের গরম পাতিলের খাবার সব তার গায়ে পড়ত। মাও খানিকটা ভয় পেয়ে যান। তখনই সবাই এসে মাকে ধরাধরি করে বসান। কাব্যও সাথে ছিলেন। একটু সাবধানে কাজ করবেন। এক্ষুনি কি অঘটন ঘটছিল বলুন তো। মা কাব্যের দিকে একটু স্নেহের দৃষ্টিতে তাকিয়ে মুখে হালকা হাসি রেখে বলেন, তুমি তো ধরে নিলে, না হলে সত্যিই অঘটন ঘটে যেত। তারপর তিনি সবুজ চাচার স্ত্রীর দিকে তাকান। তার তাকানো দেখেই আমরা সবাই বুঝেছি তিনি ছেলেটার পরিচয় জানতে চান। চাচি হাসি মুখেই দ্রুত বলে উঠেন, আরেও তো। কিন্তু এতটুকু বলেই তিনি থেমে যান। তার মুখে বিব্রতার ছাপ। পুনরায় মুখ খুলে তিনি বলেন, মিরাজের এক বড় ভাই, আমাদের বাড়ির লোকে বলা যায়। এই উত্তর শুনে কাব্য কিছুক্ষণ একদৃষ্টিতে চাচির দিকে তাকিয়ে থাকেন। চাচিও কেমন যেন নজর ঘুরিয়েছেন ওর থেকে। হঠাৎ কাব্য এগিয়ে এসে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসেন। সাথে তার চঞ্চল চোখ, যে দুটি এদিক ওদিক ঘুরিয়ে কোথাও আঘাত আছে কিনা সেটি নিরীক্ষণে ব্যস্ত। মামিমা, আপনি কোথাও ব্যথা পাননি তো? অতি সাধারণ প্রশ্ন। কিন্তু তার এই সাধারণ কথাতে মা চমকে উঠলেন। কয়েকবার পলক ফেলিয়ে কাব্যের দিকে তাকিয়ে রইলেন। তুমি তো আমার যাকে চাচি বলেই ডাকছ শুনলাম। আবার আমি তো মিরাজেরই চাচি। আমাকে হঠাৎ মামিমা বললে যে? জানি না, আপনাকে হঠাৎ আমার মামিমা বলে ডাকতে ইচ্ছে হলো। আমি মামিমা বলেই ডাকব। কাব্য কিছুক্ষণ চুপ করে থেকে হালকা হেসে উত্তরটা দিল। কিন্তু মা আর চোখ ফেরাতে পারলেন না। একভাবে কিছুক্ষণ কাব্যের দিকে তাকিয়ে থাকলেন। হঠাৎ কাব্যের হাত দুটো ধরলেন, তারপর কিছুটা কাতর স্বরে বললেন, কখনো ওভাবে আমার মামিমা ডাক শোনার ভাগ্য হয়নি। বাবা, তুমি আমাকে প্রাণভরে মামিমা বলে ডেকো। গ্রামের মেঠোপথ ধরে ধীরে ধীরে এগিয়ে যায় বিয়ের গাড়ি। পেছনে ফেলে যায় একটি ঘর, একটি বাড়ি আর অনেক আপনজন। মা আঁচলে মুখ চাপা দিয়ে কাঁদছেন, বাবা দূরে তাকিয়ে নিঃশব্দে চোখ মুছছেন, ভাইটি মুখ নিচু করে কষ্ট লুকাতে চাইছে। বিয়ের শঙ্খধ্বনি মিলিয়ে যায় কান্নার রোলের মাঝে। একদিকে নতুন জীবনের আশার আলো,
অন্যদিকে পরিচিত গৃহের আলোর নিভে যাওয়া। একটা বাড়ির জন্য শুরু, আরেকটা বাড়ির জন্য শেষ। কনে বিদায়ের পর বাড়ির পরিবেশ বেশ নরম হয়ে এসেছে। আগের মতো আর হইহুল্লোড় নেই। যে কোনো সামান্য শব্দেও যেন বিষাদ মিশে আছে। সেই বিষাদের আঁচও আমার উপরে পড়েছে। আমরা কাল সকালে চলে যাব। এই অচেনা পরিবেশ থেকে ফেরত যাব আমাদের চিরচেনা জায়গায়। আর কখনো এখানে আসবো কিনা তারও ঠিক নেই। হয়তো অনেকগুলো বছর পর এমনই কোনো অনুষ্ঠানে আসব। কিন্তু কাব্য, তার কথা ভাবতে যেয়ে বুকের ভিতর ধক করে ওঠে। চিনচিনে ব্যথা অনুভব হয়। কালকের পর থেকে তাকে আর দেখতে পাব না। এদিকে তার সাথে তেমন কথা হয়নি। যোগাযোগের বিন্দুমাত্র উপায়ও নেই। অভিমানে আমার মন নীল হয়ে আসে। সে তো একবারও কথা বলার চেষ্টা করল না। তবে কি আমিই শুধু মরিয়া হয়ে উঠেছি তার জন্য? দিনের পর দিন আমি একাই মনে সুপ্ত আশা নিয়ে বেঁচেছি। সে কি একটুও ভাবেনি আমার কথা? একটি বড় নিঃশ্বাস নিয়ে জানালার ধারে যেয়ে দাঁড়ালাম। সামনে বহমান নদী আর হালকা শীতল বাতাস মনে প্রশান্তি বয়ে এনে দিচ্ছে। এতে ভাবনাগুলো যেন আরো প্রগাঢ় হয়ে উঠছে। অভিমানগুলো আরো তীব্র হয়ে ধাক্কা দিতে থাকল। সব শেষে তার সাথে সরাসরি কথা বলবো ঠিক করলাম। কথা বললে হয়তো তার মনের আন্দাজ করতে পারবো একটু। সম্পূর্ণ না বুঝলেও কিছুটা তো বুঝব। এসব ভাবতে ভাবতে হঠাৎ জানালা দিয়ে তাকে দেখলাম। নদীর ধারে কিছু পুকুর আছে। তার মধ্যেই একটা পুকুর পাড়ে তিনি বসে আছেন। মনা, একা নদীর ধারে এসেছ কেন? ভয় ডর নেই একটু? আমি তার দিকে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিলাম। বাতাসের শোষো শব্দ, পাতার নড়াচড়া শব্দ, পাখির ডাক, এছাড়া আর আলাদা কোনো শব্দ নেই। তারপরে তিনি পিছনে না তাকিয়েই কথাটি বললেন। আমি যে এসেছি তিনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন? অন্য কেউ হতে পারত। তিনি কিছুক্ষণ নীরব থেকে তারপর মাথা দুলিয়ে হালকা হাসলেন। ঠোঁট বেশি প্রসারিত হয়নি, কিন্তু তারপরেও এই হাসিটাকে আমার পৃথিবীর সবথেকে সুন্দর হাসি বলে মনে হলো। আমার চোখে দেখা সবথেকে সুন্দর হাসির অধিকারী মানুষটি তিনি। কেন যেন মনে হলো, তুমি এসেছ। তোমার গন্ধ চিনতে পারি হয়তো। গন্ধ নিয়েও মানুষ চেনা যায়? হয়তো যায়। তো হঠাৎ এখানে এলে কেন? আমি কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। কেমন অস্বস্তি হচ্ছে। কথাগুলো মনে মনে কিছুক্ষণ আওড়ে নিয়ে বেঁধে বেঁধে যাওয়া বলিতেই শুরু করলাম। একদিন দেখা হয়েছিল। একদিন ট্রেনে আপনার সাথে দেখা হয়েছিল। আপনার কি মনে আছে? তিনি চোখ বন্ধ করে নিলেন। তারপর নিচের ঠোঁটটা একটু দাঁত দিয়ে শক্ত করে কেটে নিলেন। মনে হলো কেমন যেন মনে মনে উত্তর গুছিয়ে নিচ্ছেন। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকলেন। আমি অবাক হলাম। এমন করছেন কেন তিনি? মনে না থাকার কি আছে? একটা মেয়েকে বিপদে পড়তে দেখে তাকে বাসায় নামিয়ে দিয়ে এসেছি। আরও তুমি আমার আত্মীয়া। ভুলে যাবার কথা না। আপনি আমাকে চিনলেন কিভাবে? তোমাদের ফ্যামিলি ফটো পূর্বে দেখেছি। আমি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকলাম। এত সহজ সরল উত্তর। আমার আর কী বা বলার আছে? আমি কাতর স্বরে বললাম। আর কি অন্য কোনো ব্যাপার নেই কাব্য? কি ব্যাপার থাকবে মনা? তিনি চোখ কুঁচকে প্রশ্ন করলেন। চোখে মুখে যেন অদ্ভুত বিরক্তি। আর আমি নিজেই নিজেকে বিদ্রূপের হাসি দান করে ওই স্থান থেকে চলে এলাম। মানুষ সারা জীবন আশা নিয়েই বেঁচে থাকে। এক আশা পূরণ হলে নতুন আশার সৃষ্টি হয়। না পূরণ হলে অন্য আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। আমি এতদিন এক আশা নিয়ে বেঁচেছিলাম। আশা পূরণের সম্ভাবনা খুব ক্ষীণ বলে নিজের মনকে বুঝিয়েছিলাম। কিন্তু তার এই হঠাৎ দেখা পাওয়া,
আমাকে তো আবার ভেঙে চুরে দিল। কিন্তু এবার আমি শক্ত থাকলাম। ওই কিশোরী বয়সের মতো ভেঙে নিজেকে নিঃশেষ করার বয়স আর নেই। গ্রাম থেকে বেশ কয়েকদিন হলো আমরা ঢাকায় নিজেদের বাড়িতে এসেছি। এসে থেকেই নিজের মনকে কঠিন ধমক দিয়ে শক্ত করেছি। যে মানুষটার মনে আমার জন্য আলাদা কোনো অনুভূতিই নেই, তার জন্য কেন কষ্ট পাবো আমি? এসবের ফলে শান্ত আমি যেন আরো চুপ হয়ে গেলাম। আমার এই হঠাৎ চুপ হয়ে যাওয়া নিয়ে মা খুব বিচলিত হলেন। তিনি এক রাতে আমার ঘরে এলেন। কি হয়েছে জানার খুব চেষ্টা করলেন। কিন্তু কি বলবো তাকে? বলার তো কিছুই নেই। মা অনেকক্ষণ জোরাজুরির পর হাল ছেড়ে দিয়ে আমার সাথে গল্প করতে লাগলেন। গল্পের বিষয়বস্তু তার দূরসম্পর্কের এক বোনের ছেলে, পেশায় ইঞ্জিনিয়ার, বয়স ২৬, পরিবার ভালো, আর ছেলের নানান গুণের কথাই গল্পের বিষয়বস্তু। আমি বুঝি মা এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে চান, কিন্তু সাহস করে বলতে পারেন না। আমি যে এতদিন বিয়ে শব্দটা শুনলেই রেগে যেতাম। আর আমার বাবার কড়া নির্দেশ, আমার অমতে কিছুই হবে না। আমার হঠাৎ কি যেন হলো। হয়তো কাব্যের প্রতি তীব্র রাগ আর অভিমানে, না হলে নিজের অনুভূতির অসম্মান দেখে আমি এক চরম সিদ্ধান্ত নিলাম। সেবার প্রথম মায়ের কথাতে সায় দিলাম। বিয়ে করতে এখন প্রস্তুত আমি। যার সাথে ইচ্ছা বিয়ে দিক। চোখ বন্ধ করে কবুল বলে দিব। আমার এই সিদ্ধান্তে মা প্রথমে অবাক হলেও ভীষণ খুশি হন। তার মেয়েকে বিয়ে দিবেন, খুশি তো হবেনই। তিনি দ্রুত বাড়ির সবাইকে বিষয়টা জানান। সবাই অবাক হয়েছেন। তারপরের ঘটনাগুলো তেমন বলার মতো নয়। কিন্তু এইসব ঘটনায় যেন হুট করে আমার জীবন পাল্টে দিল। বাড়ির বড়রা ছেলের বিষয়ে বিস্তর খোঁজ নেন। তার পরিবারের মানুষদের সাথে কথা বলেন। সবকিছুই বেশ অনুকূলে যাচ্ছে। আর যার ফলাফল একটি বিবাহ। আমার বিয়ের দিনও ঠিক হয়ে গেল। সবাই মিলে বিয়ের আনন্দে মেতে উঠেছে। বাড়ির প্রথম বিয়ে। সবাই অনেক খুশি। বিয়ের কেনাকাটা, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, মেনু ঠিক করা, কত কাজ। সবাই কাজগুলো ভাগ করে নিয়ে বেশ আনন্দে করে যাচ্ছে। আর সবকিছুর মাঝে আমি একটি নিশ্চল পুতুল চরিত্রে নিজেকে রেখেছি। আমার নিজের কোনো কাজ নেই। যে যা বলে শুনছি, যা করতে বলছে করছি। কেমন নিজেকে অনুভূতিহীন মনে হচ্ছে। বাড়ি থেকে কয়েকদিন পরই চলে যাব, তাই বেশ সমাদরও পাচ্ছি। কিন্তু কোনো কিছুই আমাকে ছুঁতে পারছে না। মাঝে মাঝে শুধু পরিবার ছেড়ে চলে যাওয়ার তীব্র কষ্ট অনুভব করছি। কিন্তু আর কি কোনো কষ্ট অনুভব করছি না? উহু, ভাবতে চাই না এসব। কিন্তু আমি ভাবতে না চাইলেও, জীবন কি এত সহজে ছেড়ে দিবে আমায়? আমার হলুদের আগের দিন রাতে এক মেসেজ এলো আমার ফোনে। পরের দিনই হলুদ আর তার পরের দিনই বিয়ে। ঠিক এ সময় এমন মেসেজ। মেসেজটা অনেকটা এমন: মনা, আমার সাথে কি একটু দেখা করতে পারবে? আমি অবাক হলাম। এ সময় এমন মেসেজ কে দিবে? নাম্বারটাও অপরিচিত। তাই প্রথমে ঠিক পাত্তা দিলাম না। কিন্তু ঠিক রাত 12টার সময় আবার মেসেজ এলো: আমি তোমাদের বাড়ির বাগানে এসে দাঁড়িয়েছি। তাড়াতাড়ি এসো। এবার আমার টনক নড়ল। আমি দ্রুত জানালার ধারে যেয়ে দেখার চেষ্টা করলাম। সত্যিই একটা আবছায়া দেখতে পাচ্ছি। কিন্তু অবয়ব দেখে চিনতে পারছি না। কিন্তু কে দেখা করতে আসবে এমন লুকিয়ে চুরিয়ে। মনের মধ্যে একজনের নাম ভেসে আসলেও, মনের কথায় ঠিক পাত্তা দিলাম না। আবার উড়িয়ে দিতেও পারলাম না। তাই যাব কি যাব না ভাবতে ভাবতেই বাগানের উদ্দেশ্যে পা বাড়ালাম। আমি দ্রুত জানালার ধারে যেয়ে দেখার চেষ্টা করলাম। সত্যিই একটা আবছায়া দেখতে পাচ্ছি। কিন্তু অবয়ব দেখে ঠিক চিনতে পারছি না।
কে দেখা করতে আসবে এমন লুকিয়ে চুরিয়ে। মনের মধ্যে একজনের নাম ভেসে আসলেও মনের কথায় ঠিক পাত্তা দিলাম না, আবার উড়িয়ে দিতেও পারলাম না। তাই যাব কি যাব না ভাবতে ভাবতেই বাগানের উদ্দেশ্যে পা বাড়ালাম। আজ পূর্ণিমা, আকাশ জুড়ে এক আভিজাত্যপূর্ণ জ্যোৎস্নার রাজত্ব। যেন চাঁদ আজ তার পূর্ণ সৌন্দর্যে নিজেকে উন্মোচিত করেছে। নিস্তব্ধ রাতের বুক চিরে ঝরে পড়ছে স্নিগ্ধ জ্যোৎস্নার সোনালি ছোঁয়া, ধীরে ধীরে আলোকিত করে দিচ্ছে গোটা বাগান। এই বাগান আমাদের অনেক শখের। মা চাচিরা মিলে বাগানটা করেছে। আমাদের রেস্ট করার জন্য এখানে বসার ব্যবস্থাও আছে। মন খারাপ হলেই আমি এখানে আসি। কিন্তু আজ এই বাগানে কে এসেছে? একটু সামনে যেতেই একজনের ছায়া দেখছি। ধীরে ধীরে অজানা মানুষটার অবয়ব আমার কাছে পরিষ্কার হয়ে এলো। কাব্য। তাকে দেখে আমি স্থির হয়ে এলাম। কেমন ভোতা এক অনুভূতি অনুভব করছি। কাতর চোখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কিন্তু মুহূর্তেই আমার দৃষ্টি শক্ত হয়ে এলো। রাত 12টার বেশি বাজে। কালকে আমার বিয়ে। সে আজ কেন এসেছে? আরও রাতের গভীরে। নাকি আমার দুর্বলতার খোঁজ পেয়ে বিয়ের আগে আমাকে নতুন করে আঘাত দিতে এসেছে? আমি চোখ মুখ শক্ত করে বললাম, রাত 12টায় চোরের মতো এক বাড়ির বাগানে এসেছেন, আবার বাড়ির মেয়েকে ডেকে এনেছেন। আপনার উদ্দেশ্য খুব একটা ভালো মনে হচ্ছে না। তিনি আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ক্রোধের ছায়াও স্পষ্ট। সে ধীরে ধীরে এগিয়ে আসে আমার হাতের কবজির উপরের দিকে ধরলেন। নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরেছেন। আমি টু শব্দ না করে তার চোখের দিকে তাকালাম। হঠাৎ বিয়ে করতে রাজি হলে কেন? রাজি না হওয়ার তো কোনো কারণ নেই। কিছুদিন আগেও এই চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখেছি আমি। একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করা অন্যায়। সেই ন্যায় অন্যায় আমি বুঝে নেব। পুরোটাই আমার ব্যাপার। এতে নাক গলানোর অধিকার আপনার নেই। এবার তার কণ্ঠ নরম হয়ে গেল। তিনি হতাশার সুরে বললেন, মনা, তুমি কি সত্যিই কিছু বুঝতে পারোনি? কেন সেদিন তোমাকে যত্ন করে বাড়ি পৌঁছে দিলাম, কেন মিরাজের সাথে যেতে বারণ করেছি, কেন সব সময় গ্রামে সাবধান থাকতে বলেছি, কেন সেদিন তোমার চোখের পানি সহ্য করতে পারিনি? কিছুই কি বোঝনি? একবার ভালোবাসা দেখিয়ে আরেকবার সেই ভালোবাসার অস্তিত্ব অস্বীকার করাকে ভালোবাসা বলে না। সেদিন পুকুর পাড়ে আপনি কিছুই স্বীকার করেননি। তবে আজ কেন এসেছেন? চলে যান আমার বাড়ি থেকে। আর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। কাল আমার বিয়ে। বহু কষ্টে কথাগুলো বলে তার হাত ছাড়িয়ে আমি দৌড় দিলাম। কাল বিয়ে, আর আজ অন্য কোনো অনুভূতিকে প্রশ্রয় দেওয়া আমার পক্ষে সম্ভব না। সে কেন এতদিন আসেনি? কি বাধা ছিল তার? সেই বাধা ডিঙিয়ে কেন আসতে পারল না সে? চোখের পানি লুকিয়ে আমি দৌড়ে যেতে নিলাম। হঠাৎ পেছনে থেকে কিছু কথা ভেসে আসলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মনা। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই নিজের মনের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। প্রথম দেখায় প্রেম, এটাতেও ভীষণ অবাক হয়েছিলাম। সেদিন ট্রেনের দেখায়, কিন্তু প্রথম নয়, তারও বহু আগে তোমাকে দেখেছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার চোখে পানি দেখলে আমার বুকে ব্যথা হয়। মনে হয় ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তোমাকে হাসতে দেখলে আমি পৃথিবীর সব সুখ অনুভব করতে পারি। তোমাকে ছাড়া আমার চলবে না, একদমই চলবে না। কথাগুলো বলতে বলতে তিনি মাটিতে বসে পড়লেন। তার চোখে আমি স্পষ্ট পানি দেখছি। আমার মনও নরম হয়ে এলো। এমন তীব্র অনুভূতির প্রকাশ। আমি আবার ভেঙে পড়লাম। আর কোনোভাবেই কান্না আটকাতে পারলাম না। হঠাৎ মাটিতে বসে ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেললাম। মনা, সবকিছুর ভিতরে আমি পিষে যাচ্ছি।
আমার যেমন পরিবার ছাড়াও চলবে না, তেমন তোমাকে ছাড়াও চলবে না। আবার তুমি তোমার পরিবার থেকে দূরে থাকো, এটাও চাই না আমি। এক নারীকে চোখের সামনে দিনের পর দিন দেখেছি। পরিবার থেকে দূরে থেকে সারাটা জীবন কি ভীষণ যন্ত্রণা অনুভব করেছেন তিনি। সেই একই যন্ত্রণা তুমি পাও, এটাও চাইনি আমি। কিন্তু আর নয়, সবার সামনেই আমি তোমাকে নিজের করে নিব। আমার ভালোবাসার পরীক্ষা সবার সামনে দিব। তোমার পরিবারের মানুষদের বারবার করা ভুলের জন্য আমি আমার ভালোবাসাকে হারাতে দিব না। আমি অবাক হলাম। আমার পরিবারের ভুল মানে? আর এত আশঙ্কা তিনি কেন করছেন? আমার বাবা বরাবর আমাদের মতামতের দাম দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। বিয়ের ব্যাপারেও আমাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন। আমার পরিবারের মানুষের ভুল মানে? আমার পরিবারকে আপনি চেনেনই না, তাই এমন কথা বলেন কিভাবে? তোমার পরিবারের মানুষদেরকে আমার থেকে ভালো আর কে চিনে? প্রত্যেককে চিনি। বরং তুমি আমার থেকে কম চেনো। আমি অবাক হলাম। কি বলছেন তিনি এসব? চোখের পলক কয়েকবার ফেলে সবকিছু বোঝার চেষ্টা করছি। হঠাৎ তিনি আমার কাছে এসে নরম স্পর্শে আমার দুই হাত ধরলেন। ধীর কণ্ঠে বললেন, একটা গল্প শুনবে মনা? খুব বেশি সময় নেব না। কিন্তু আজকে গল্পটা না বলতে পারলে আর কখনোই বলা হবে না। আমার সারা জীবন আফসোসেই শেষ হয়ে যাবে। একটু কি শুনবে মনা? কুসুমপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার, খান পরিবার। সম্মানে, শিক্ষায়, অর্থে অন্য সব পরিবার থেকে আগানো। সেই পরিবারের এক ছেলে কলেজের টিচার হয়ে ঢাকায় যেয়ে বসবাস শুরু করেন। তার 3 ছেলে আর এক মেয়ে। মেয়েটির জন্মের সময় তার মা মারা যান। কিন্তু এতে মেয়েটির কদর কিন্তু এক বিন্দুও কমে না। বরং সে বাবা আর 3 ভাইয়ের চোখের মণি হয়ে ওঠে। তার নামও রাখা হয় নয়নতারা। খান পরিবার তাকে রাজকন্যার মতো করে বড় করতে থাকেন। মেয়েটিও ছিল বাবা আর 3 ভাইয়ের ভক্ত। কিন্তু হয়তো বড় ভাইয়ের একটু বেশিই ভক্ত ছিল। ধীরে ধীরে তারা 4 ভাই বোনই বড় হতে থাকে। ভাইয়েরা একসময় পরিবারের দায়িত্ব নিতে থাকেন। তাদের বাবাও অবসরপ্রাপ্ত হয়ে বাড়িতেই বেশি সময় কাটান। নয়নতারার বিয়েও ঠিক করেন আরেক সম্ভ্রান্ত পরিবারে। বিয়ের দিনও ঠিক হয়ে যায়। এমন সময় তাদের গ্রামে এক বিয়ের দাওয়াত পড়ে। নয়নতারার চাচাতো ভাইয়ের বিয়ে। তারা হৈ হৈ করতে করতে বিয়েতে অংশ নিতে যান। বেশ কিছুদিন গ্রামে থাকেনও। সে সময় নয়নতারার পরিচয় হয় সুরুজ নামক এক যুবকের সাথে। সুরুজ মির্জা। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আর এই বন্ধুত্বই ধীরে ধীরে প্রণয়ের দিকে এগিয়ে যায়। একদিকে বিয়ের দিনও ঠিক, অন্যদিকে নয়নতারা সুরুজের জন্য নতুন অনুভূতি অনুভব করতে থাকেন। তাই ঢাকায় ফেরত যেয়েই বিয়েতে না করে দেন। এদিকে মির্জা পরিবার ও সম্মানে, শিক্ষায় অনেক আগানো। কিন্তু খান পরিবারের সাথে তাদের আগে থেকেই জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে। এতেও হয়তো নয়নতারার বাবা মেনে নিতেন। কিন্তু বিয়ে ঠিক কথা দিয়ে ফেলেছেন তিনি। তিনি বিয়ের তারিখ আরও এগিয়ে দেন। তার মতে নয়নতারা অন্যায় করেছেন। বিয়ের তারিখ ঠিক হয়ে যাবার পরও অন্য সম্পর্কে জড়িয়েছে। এই কাজ ভীষণ অন্যায়ের। তাই তিনি নয়নতারাকে বিয়ে পর্যন্ত বাড়িতেই বন্দি করে ফেলেন। কিন্তু নয়নতারা পারেনি নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে। তাই কোনো কিছুর তোয়াক্কা না করে সব ফেলে বিয়ের দিনই পালিয়ে যান। সারা গ্রামে ছড়িয়ে পড়ে এ কথা। রবিউল খানের মেয়ে কিনা পালিয়ে গেছে। কাব্যের সব কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলাম। কিন্তু হঠাৎ চমকে উঠলাম। অবাক দৃষ্টিতে কাব্যের দিকে তাকালাম। কাব্য আমার দৃষ্টি দেখে হালকা হাসলেন। নিজের দাদুর নাম শুনে অবাক হচ্ছ? হ্যাঁ, তোমার দাদু রবিউল খানের মেয়ে। তোমার বাবা সবুর খান, চাচা মুকুল খান,
কামাল খানের একমাত্র বোন নয়নতারা খান। মির্জা বাড়ির বউ এখন তিনি। আর আমি তার একমাত্র সন্তান কাব্য মির্জা। নিজের দাদুর নাম শুনে অবাক হচ্ছ? হ্যাঁ, তোমার দাদু রবিউল খানের মেয়ে। তোমার বাবা সবুর খান, চাচা মুকুল খান, কামাল খানের একমাত্র বোন নয়নতারা খান। মির্জা বাড়ির বউ এখন তিনি। আর আমি তার একমাত্র সন্তান কাব্য মির্জা। আমার বাবার বোন। মানে তো আমার ফুফু হন। একমাত্র ফুফু। এই খান পরিবারের মেয়ে। অথচ আমি তার অস্তিত্ব সম্পর্কেই অবগত ছিলাম না। শুধু আমি কেন, আমার কোনো ভাই বোনই তার সম্পর্কে জানেন না। এতটা লুকিয়ে যাওয়া সম্ভব? নয়নতারা ভেবেছিলেন বাবা ভাইয়েরা হয়তো বিয়ের পর ঠিক মেনে নিবেন। এত আদরের বোনকে কি দূরে ঠেলে দিবেন? কিন্তু তা হলো না। হঠাৎ রবিউল খান অসুস্থ হয়ে পড়েন। এই লজ্জা হয়তো তিনি মেনে নিতে পারেননি। সারা গ্রামে যে ছড়িয়ে পড়েছিল তার মেয়ের কথা, তার তখন একেবারে জীবন নিয়ে টানাটানি লেগে গেল। সব শুনে নয়নতারা ছুটে আসেন। কিন্তু রবিউল খান তার মুখ দেখতেও চান না। উত্তেজনা সইতে না পেরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। শেষে সবুর খান তাকে খুবই শক্ত কণ্ঠে বাড়ি থেকে চলে যেতে বলেন। আর কখনো নয়নতারার মুখ দেখতে চান না এটাও বলে দেন। সবুর খানই ছোট থেকে নয়নতারাকে কোলে পিঠে মানুষ করেছিলেন। এই ভাইয়ের সাথেই নয়নতারার সবচেয়ে বেশি সখ্যতা ছিল। তাই ভাইয়ের এহেন আচরণে ভীষণ কষ্ট পান তিনি। আবার বাবার অসুস্থতার জন্য নিজেকেই দায়ী করতে থাকেন। তিনি সেদিনই তাই কথা দিয়ে যান যে সবুর খান কখনো তাকে নিজে থেকে না ডাকলে তিনি আর আসবেন না, মুখ পর্যন্ত দেখাবেন না। শ্বশুরবাড়ি থেকে তাদের বিয়ে মেনে নিলেও নয়নতারা বাপের বাড়ি থেকে এমন বিচ্ছিন্ন হওয়াটাকে মেনে নিতে পারছিলেন না। তিনি ভিতরে ভিতরে শেষ হয়ে যেতে থাকেন। খান পরিবারও তখন থেকে গ্রামে যাওয়া বন্ধ করে দেন। বছর 2 পর নয়নতারার বাবাও মারা যান। নয়নতারা হাসপাতাল থেকে বাবাকে দেখে আসেন। মৃত্যুর আগে বাবার সাথে সময় কাটাতে না পারার আফসোস আর যন্ত্রণা নয়নতারাকেও শেষ করে দিতে থাকে। সে সময় সুরুজ মির্জাও অনেক চেষ্টা করেছেন নয়নতারাকে স্বাভাবিক হতে, কিন্তু পারেননি। ফলস্বরূপ নয়নতারা 3 বার আত্মহত্যার চেষ্টা করেন। ভাগ্য ফেরে প্রত্যেকবারই তিনি বেঁচে যান। এভাবেই চলছিল তার জীবন। কিন্তু প্রথম সন্তানের আগমনের খবরে হয়তো নয়নতারা শান্ত হন। সন্তানের মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরত যান তিনি। আমি সবটাই বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। আর প্রত্যেক ঘটনাপ্রবাহে চমকে চমকে উঠছিলাম। আমাদের বাড়ির সাথে এত লম্বা ইতিহাস জড়িত। একজন নয়নতারা আছেন আমাদের। খান পরিবারের রাজকন্যা ছিলেন যিনি। শুধুমাত্র ভালোবেসে বিয়ে করার কারণে যার এমন পরিণতি। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, নয়নতারা এখন কেমন আছেন? কাব্য আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর ধীর গলায় বললেন, সেটা নয়নতারাই জানেন। আমার ভীষণ কৌতূহল হলো সবকিছু নিয়ে। নয়নতারাকে দেখতে ইচ্ছা হলো। আমি কিছু বলতে নিলেই কাব্য আমাকে থামিয়ে দেন। ছোটবেলায় মায়ের কাছে এই বাড়ির বহু গল্প শুনেছি। এই বাগানের গল্প শুনেছি। আমার মা নিজ হাতে এই বাগান প্রথম সাজিয়েছিলেন। তারপর মামাদের গল্প শুনেছি। কিন্তু ভাই বোনদের কারো গল্প শুনতে পাইনি। কারণ মা তো তোমাদের দেখেইনি। তোমরা গ্রামে যাওয়া বন্ধ করে দিয়েছিলে। কিন্তু সবকিছুর এত গল্প শুনে আমার ভীষণ ইচ্ছা হয়েছিল এই বাড়ি দেখার, এই বাগান দেখবার, এই বাড়ির লোকজনদের দেখবার। তাই কলেজে পড়াকালীন একবার বাড়িতে কিছু না বলেই এই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম। বাড়ি থেকে বড় মামা, মেজো মামা, ছোট মামা সবাইকে বের হতে দেখেছি। মামিদেরও দেখেছি, ভাই বোনদের দেখেছি। কিন্তু যখনই চলে যেতে নিব তখনই চোখের সামনে এসে দাঁড়ালো এক কিশোরী।
স্কুল ড্রেস পড়ুয়া, 2 বেনি করা, হাস্যোজ্জ্বল মুখের এক মেয়ে। আমি থমকে গিয়েছিলাম। তাকে দেখেই আমার বিস্ময়ের শুরু হয়। তার মুখে আমি আমার মায়ের আদল দেখতে পেয়েছিলাম। মায়ের চেহারার গঠন একদম। জানো, তোমাকে অনেকটা আমার মায়ের মতো দেখতে। আমি থমকে দাঁড়ালাম তার এমন কথা শুনে। আর কাব্য নিজের জায়গায় বসে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ সেই চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। আমি আরও অবাক হলাম। তারপর সেই চোখ দুটো ধীরে ধীরে নামিয়ে কাব্য আমার চোখের দিকে তাকালেন। জানো মোনা, প্রথমবার তোমাকে দেখেই এক অদ্ভুত অনুভূতি হয়েছিল আমার। প্রথমে পাত্তা দেইনি। ভেবেছিলাম মায়ের মতো দেখতে বলেই ভালো লেগেছে। কিন্তু তারপর কিছুতেই তোমাকে মাথা থেকে বের করতে পারছিলাম না। বারবার তোমার চেহারা ভেসে উঠছিল। নিজেকে বহুবার দমন করেছি, কিন্তু সামলাতে পারিনি। আমি টের পেয়েছিলাম এক ভয়ঙ্কর অনুভূতির সূত্রপাতের সময়টুকু। তারপর বহুবার আমি এই বাড়ির সামনে এসেছি, তোমার সামনে গেছি। তখন ভালোবাসা নামক অনুভূতিটা প্রথমবার অনুভব করেছি। জানো, প্রেমে পড়া মানে নতুন করে নিজেকে খুঁজে পাওয়া। না হলে সর্বদা শক্ত, সাহসী আমি এমন তোমাকে হারানোর ভয়ে ভীত হয়ে পড়ি। ভালোবাসা হয়তো এমনই, যেখানে ঠোঁট নয় চোখ কথা বলে, অথচ কোনো শব্দ হয় না। শুধু নিঃশব্দে হৃদয় জানান দিয়ে যায়, তাকে আমার ভীষণ করে চাই। পুরোটা কথা কাব্য আমার চোখে চোখ রেখে বললেন। আমি অবাক হলাম। এত প্রগাঢ় অনুভূতির প্রকাশ। আর এই ভালোবাসাকেই কিনা আমি ভুল বুঝেছিলাম। আমি বেঁধে বেঁধে যাওয়া ভুলিতে বললাম। তবে তবে এতদিন কেন সামনে আসেননি? সেদিন ট্রেনে দেখা হওয়ার পরও আর কখনো আপনাকে দেখিনি। আপনাকে কত জায়গায় খুঁজেছি। কিভাবে আসতাম? আমি তো আমার মায়ের কথা জানতাম। ভালোবেসে সে পরিবার হারিয়েছে। কি ভীষণ যন্ত্রণার দিনে দিনে নিজেকে শেষ করে দিয়েছে। আমি চাইনি সেই একই যন্ত্রণা তুমিও পাও। ভেবেছিলাম সময় হলে সবাইকে জানিয়ে আমি আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাব। সেদিন ট্রেনে হঠাৎ তোমার পাশে আমার সিট পড়তে দেখে আমি খানিকটা অবাকই হয়েছিলাম। এজন্য প্রথমে তোমার পাশে যাইনি। পরে এক শয়তানকে তোমার পাশে বসতে দেখে সামনে গিয়েছিলাম। কিন্তু এখন আমার কি মনে হয় জানো? আমরা যাকে প্রচণ্ড ভালোবেসে থাকি, আমাদের এই ভালোবাসার তীব্রতার কারণেই হয়তো তাদের মনেও আমাদের জন্য ভালোবাসার সৃষ্টি হয়, মায়ের সৃষ্টি হয়। না হলে তুমি কেন একজন অপরিচিত মানুষকে প্রথমবারের মতো দেখেই তাকে অনুভব করতে শুরু করবে? তার জন্য সম্পূর্ণ এক ঘরে করে ফেলবে নিজেকে। সেদিন তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তোমার ভিতরের দহনটুকু। তাই আর সামনে আসিনি। ভয় হতো, এই দহন যদি আরো বেড়ে যায়, তবে তো তুমি সইতে পারবে না। আর আমিও পারবো না। ভেবেছিলাম সব গুছিয়ে তোমার পরিবারের সামনে আসব, পারিবারিকভাবেই তোমাকে নিজের করে নিব। কিন্তু তুমি হঠাৎ অভিমানেই অন্য কাউকে বিয়েতে রাজি হয়ে গেলে। কাব্যের সব কথা শুনে হঠাৎ আমার কি যেন হলো, আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারলাম না। শুধু চিৎকার করে কাঁদতে থাকলাম। কাব্য এসে আমার হাত ধরে নিলেন। খুব শক্ত করে ধরলেন। যতটা শক্ত করে ধরলে অপরজনকে ভরসা দেওয়া যায়, সাহস দেওয়া যায়। তারপর ধীর কণ্ঠে জানান, জানো তো মোনা, আমার বাবাও এই বাগানেই প্রথম আমার মাকে তার অনুভূতির কথা জানান, ভালোবাসার কথা জানান। আজ আমিও এই বাগানেই তোমাকে আমার অন্তরের কথা জানালাম। কিন্তু আমি আমার মায়ের মতো তোমাকে পালিয়ে যেয়ে সারাটা জীবন পরিবার হারানোর যন্ত্রণা নিয়ে থাকতে দিব না। আমি সকলের মতো আদায় করে সবার সামনে তোমাকে নিজের করে নিব। এই কাব্য মির্জা আজ কথা দিয়ে গেল। সারা রাত আমি দুচোখ এক করতে পারিনি। বারে বারে অজানা ভয় আর অজানা আশঙ্কায় আমার হৃদয় কেঁপে কেঁপে উঠছিল। রাতে কাব্যের অনুভূতির কথা জেনে আমার পক্ষে আর কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে সায় দেয়া সম্ভব হচ্ছে না।
ভোর হতেই বাড়িতে সবার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর হয়তো আত্মীয় স্বজনও আসতে শুরু করবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে। আচ্ছা, আমি কি বাড়ির সবার হাতে পায়ে ধরা শুরু করব? তবে কি তারা আমার কাব্যকে মেনে নিবে না? কি রে, ভয় পাচ্ছিস? হঠাৎ পেছনে থেকে কথাটা ভেসে আসাতে ওদিকেই তাকালাম। ভাইয়া কথাটা বলেছেন। হয়তো বিয়েতে ভয় পাচ্ছি কিনা সেটা জানতে চেয়েছেন। আমি মুখ ঘুরিয়ে নিলাম। আপাতত কোনো উত্তর দিতে ইচ্ছে করছে না। তুই এখন ঠিক সেই 30 বছর আগে ফেরত গিয়েছিস। নয়নতারা খানের ঠিক সেই অবস্থায় আজ তারই বংশের মেয়ে ময়না খান। তারা কাকে বেছে নিবে? ভালোবাসাকে বেছে নিবে নাকি পরিবারকে? ইতিহাস রিপিট হলো। আমি চমকে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া কিভাবে জানলো এসব? আমার অবস্থা দেখে ভাইয়া হালকা হাসলেন। কালকে রাতে বাগানে শুধু ময়না খান আর কাব্য মির্জাই ছিলেন না, সাথে আমি মৃদুল খানও উপস্থিত ছিলাম। আমার ঘুম আসছিল না, তাই বাগানে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু কেন ঘুম আসছিল না জানিস? আমি চমক কাটাতে না পেরে ওভাবেই মাথা নেড়ে না জানালাম। তোকে 4 বছর আগে এক গল্প শুনিয়েছিলাম। আমার নীরার গল্প। আমার একতরফা ভালোবাসার গল্প। তুই শেষে জানতে চেয়েছিলি নীরার এখন খোঁজ জানি কিনা। আমি না বলেছিলাম। অবশ্য মিথ্যা বলিনি, কারণ সত্যিই তো জানতাম না। শুধু কিছু কথা লুকিয়েছিলাম। আমার নীরা ততদিনে বেঁচে নেই। আত্মহত্যা করেছিল মেয়েটা। ছোট থেকেই সৎ মায়ের সংসারে বড় হয়েছিল। সৎ মায়ের অত্যাচারে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছিল। কিন্তু শেষমেশ আর সহ্য করতে না পেরে দুনিয়া থেকেই চলে গেল। কথাটুকু বলেই ভাইয়া চোখ বন্ধ করে ফেললেন। হয়তো তার নীরার স্মৃতিতে ফেরত গেলেন। তার চোখ থেকে কয়েক ফোঁটা পানিও পড়ল। আমি জড়িয়ে ধরলাম ভাইয়াকে। ভাইয়া ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। সেদিন তোকে কথাগুলো বলিনি ভয়, যদি তুই আরো ভেঙে যেতি। তখন তো তোর মানসিক অবস্থা অনেক খারাপ ছিল। কিন্তু জানিস, আমার এখনো ভীষণ আফসোস হয়। আমি যদি নীরার ওই কঠিন কথাগুলোতে না ভুলে আরও ওর মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম, যদি ওকে সাহস দিতাম, তবে আমার নীরা হারাতো না। আমার ভালোবাসাও বেঁচে থাকতো। মনা, তুই তোর ভালোবাসাকে হারাতে দিস না। কোনোভাবেই না। সারা জীবন আফসোস করার চেয়ে একবার সাহস দেখানো ভালো। আমি সর্বদা তোর পাশে আছি। ভাইয়ের কথা শুনে আমি কেঁদে ফেললাম। কি করব আমি? আজ আমার হলুদ। সবাই বিয়েবাড়িতে মেতে উঠেছে। এখন কিভাবে বিয়ে ভাঙার সংবাদ দিব? বাবা মা কি মেনে নিবেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কান্নার গতি আরো বাড়ল। কিন্তু তখনও আমি জানতাম না যে জীবন আমার জন্য আরো বড় চমক রেখেছে। শুধু আমার জন্যই নয়, গোটা খান পরিবারের জন্য। প্রায় 30 বছর পর খান পরিবারে একজনের আগমন ঘটবে, যিনি খান পরিবারের একান্তই আপনজন। ভাইয়ের কথা শুনে আমি কেঁদে ফেললাম। কি করব আমি? আজ আমার হলুদ। সবাই বিয়েবাড়িতে মেতে উঠেছে। এখন কিভাবে বিয়ে ভাঙার সংবাদ দিব? বাবা মা কি মেনে নিবেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কান্নার গতি আরো বাড়ল। কিন্তু তখনও আমি জানতাম না যে জীবন আমার জন্য আরো বড় চমক রেখেছে। শুধু আমার জন্যই নয়, গোটা খান পরিবারের জন্য। প্রায় 30 বছর পর খান পরিবারে একজনের আগমন ঘটবে, যিনি খান পরিবারের একান্তই আপনজন। খুব সকাল থেকেই আমাদের গোটা বাড়ি বিয়ের কাজে লেগে পড়েছে। মা চাচিরা রান্নায় ব্যস্ত। বাবা চাচারা বিয়ের নানা আয়োজনে যুক্ত রয়েছেন। আর ছোট ভাই বোনেরা নাচে গানে বাড়ি মাথায় তুলে রেখেছে। আত্মীয় স্বজনও আসতে শুরু করেছে। ঠিক এমন সময় বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালেন এক যুবক। লম্বা,
সুদর্শন, সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত, হাতের ঘড়ির দিকে নজর দিতে দিতে দরজার সামনে এসে দাঁড়ালেন। তখন আমরা বাড়ির সদস্যরা প্রত্যেকে দরজার সামনে বসার ঘরেই ছিলাম। প্রথমে ছোট চাচা যেয়ে তার পরিচয় জানতে চাইলেন, আর তিনি বেশ সুন্দর করে নরম কণ্ঠে সালাম দিয়ে চারিদিকে নজর দিলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আমি কাব্য। আমি বাড়ির বড়দের সাথে একটু আলাদা কথা বলতে চাই, খুবই ব্যক্তিগত কিছু কথা। কাব্যের কথা শুনে আমি চমকে উঠলাম। কি ঘটতে চলেছে আন্দাজ করতে পারছি, তাই ভয় আমি যেন দাঁড়াবার শক্তিটুকুও পাচ্ছি না। কিন্তু আজ ভয় পেলে চলবে না। আজকে সাহস করে বাবার সামনে দাঁড়াতে না পারলে আমার এই গোটা জীবনই আফসোসেনই শেষ হয়ে যাবে। মেজো চাচা কিছু বলতে নিলেই মা তাকে থামিয়ে দিলেন। মায়ের চোখ মুখ চিকচিক করছে। মা কি তবে আগেই বুঝতে পেরেছেন? তিনি কি কাব্যের পরিচয় সম্পর্কে অবগত? মা সবাইকে থামিয়ে শুধুমাত্র বাড়ির সদস্যদের নিয়ে ভিতরের ঘরে গেলেন। সবাই ততক্ষণে বুঝে ফেলেছে কিছু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, না হলে মা এভাবে দায়িত্ব নিয়ে তাকে ভিতরে আনতেন না। প্রথমে মেজো চাচাই তাই কথা উঠালেন। তুমি কে? আমাদের বাড়ির মেয়ের বিয়ে। আজ তার হলুদের অনুষ্ঠান। তাই বেশি কথা বলবার সময় নেই আমাদের। আর বড় ভাবি, আপনি কি চেনেন ওকে? হ্যাঁ চিনি, তোমরা চিনবে একটু পর। আর হ্যাঁ, আমার মেয়ের বিয়ের আয়োজনের থেকেও এখন ওর সাথে কথা বলা বেশি গুরুত্বপূর্ণ। সবাই ওর কথা মন দিয়ে শুনবে। ও কি বলতে চাই, কেন এসেছে সেটা প্রত্যেকের জানা জরুরি। এতটুকু বলেই মা থেমে গেলেন। এ বাড়িতে মাকে বড় বউ হিসেবে অনেক সম্মান করা হয়। বাবা সাধারণত একটু চুপচাপ, গম্ভীর থাকেন। তাই যে কোনো ব্যাপারে সবাই মায়ের সাথে আলোচনা করেই বাবার কানে দেন। আর মায়ের সিদ্ধান্তকে সর্বদা সম্মান করা হয়। এবারও তাই কেউ তার উপর কথা বলেননি। শুধু বাবা একটু কপাল কুঁচকে কাব্যের দিকে তাকান। তখন কাব্য একটা বড় নিঃশ্বাস নিয়ে বাবার কাছে কিছুটা এগিয়ে আসেন। এ বাড়িতে একটা অনুষ্ঠান আছে আমি জানি। বিয়ের অনুষ্ঠান। ঠিক সেই অনুষ্ঠানের আগের দিন বাড়িতে হাজির হওয়া সঠিক কোনো কাজ নয়, এটিও আমি জানি। কিন্তু কিছু করার নেই আমার। বিয়ের খবর সবেমাত্র কালকে পেয়েছি। আগে জানলে হয়তো আগেই আসতাম। সবাই কাব্যের দিকে নজর দিয়েছেন। মন দিয়ে ওর কথা শুনছে বলার থেকে বোঝার চেষ্টা করছে বলাই শ্রেয়। কাব্য এতটুকু বলে এবার পুনরায় বাবার দিকে তাকান। তারপর চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলা শুরু করেন, দয়া করে আমার কথাগুলোকে বেয়াদবি হিসেবে নিবেন না। আমি ময়নাকে পছন্দ করি। পছন্দ করি বলার চেয়ে প্রচণ্ড ভালোবাসি বলাই শ্রেয়। আমি সকলের মতামত নিয়ে ওকে বিয়ে করতে চাই। সবাই যেন চমকে গেল। এমন কথা কেউ আশা করেননি। ছোট চাচা কিছু বলতে নিলেই কাব্য পুনরায় বলে উঠেন, ময়নার এতে কোনো আপত্তি নেই। এবার সবাই চুপ করে গেলেন। কারোরই আর কিছু বলার নেই। শুধু ছোট চাচা একবার আমার দিকে তাকিয়ে সত্যতা জানতে চাইলেন। আর আমি মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালাম। কিন্তু আমার বাবা আর চুপ করে থাকতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, হয়তো ৩০ বছর আগেই ফেরত গিয়েছেন। চুপ কর ছেলে। বাড়ি এসে এসব বলার সাহস পাও কোথায়? বিয়ে ঠিক হয়ে যাবার পরে অন্য সম্পর্কে যাওয়া শুধু ভুল নয়, অন্যায়ও। খান বাড়ি কখনো এমন ঘটনা প্রশ্রয় দেয়নি আর কোনোদিন দেবেও না। আমি কোনো ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেব না। ইতিহাসের পুনরাবৃত্তি? সেই ইতিহাসে তো বিয়ে ঠিক হয়ে যাবার পর সম্পর্ক হয়েছিল, কিন্তু আমাদের এমন হয়নি। বরং আমরা একে অপরকে ৪ বছরের বেশি সময় ধরে পছন্দ করি। সম্পর্কের একটু ভুল বোঝাবুঝিতেই ময়না বিয়েতে হ্যাঁ বলেছিল। ও ভুল করেছে। কিন্তু এই ভুলের জন্য এত বড় শাস্তি দিতেন পারেন না। অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে এতে।
কিন্তু চিন্তা করবেন না, ইতিহাসের পুনরাবৃত্তি আমি সত্যিই হতে দেব না। আপনারা মতো না দিলেও ময়নাকে নিয়ে আমি পালিয়ে যাব না। কারণ একজনকে আমি দেখেছি, যিনি শুধুমাত্র পালিয়ে বিয়ে করার কারণে কি নিদারুণ কষ্ট পেয়েছেন, তিলে তিলে শেষ হয়ে গেছেন। সেই একই কষ্ট আমি আর কাউকে পেতে দিব না। কাব্যের এহেন কথা শুনে সবাই অবাক হয়ে তাকালেন। সবারই একই প্রশ্ন, ও কিভাবে এসব জানল? এগুলো যে অনেক গোপন কথা। কাব্যের পরিচয় নিয়ে সবার মনেই তখন নানা সংশয়। সবাইকে অবাক করে দিয়ে কাব্য আবার নরম কণ্ঠে বলে উঠলেন, আমি ময়নাকে ভালোবাসার পর এতগুলো বছর শুধু নিজেকে যজ্ঞ করে তোলার পিছনেই শ্রম দিয়েছি। আমি এখন বেশ ভালো একটা চাকরিও করছি। আমাকে শুধু একটি সুযোগ দিন। আপনাদের মেয়েকে আমি মাথায় তুলে রাখব। পৃথিবীর কোনো কষ্ট ওকে ছুঁতে পর্যন্ত পারবে না। সবকিছুর সামনে আমি কাব্য ঢাল হয়ে দাঁড়াব। একবার তো বোনকে হারিয়েছেন, এবার অন্তত একটু বুঝুন। নিজেদের আদরের বোনকে হারিয়ে নিশ্চয়ই আপনারাও ভালো নেই। আপনাদের বোনও কখনোই ভালো ছিল না। আপনারা কি জানেন, আপনাদের বোন পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা সহ্য করতে না পেরে 3বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার ভুলের শাস্তি কি এত বেশি হওয়া উচিত? আর আমরাও তো কোনো ভুল করিনি। তবে আমাদেরকে মেনে নিবেন না কেন? কাব্যের কথায় সবাই চমকে উঠলেন। একমাত্র বোনকে হারানোর কষ্টও সবাই নতুন করে অনুভব করছেন। আবার সেই বোনের এমন পরিণতির কথা শুনছেন। বাবা হঠাৎ পাশে থাকা সোফায় বসে পড়লেন। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে এরপর দৃষ্টি দিলেন আমার দিকে। সেই দৃষ্টিতে নানান চিন্তা আর কষ্টের ছাপ আছে। আমি এই দৃষ্টি দেখে নিজেকে আটকাতে পারলাম না। দৃষ্টি সরিয়ে ঝড়ো ঝড়ো করে কেঁদে দিলাম। বাবা হয়তো আমার না বলা কথাটুকু বুঝলেন। তোমার বাবা মাকে ডাকো। কোন সংসার থেকে এসেছো সেটাও তো জানা জরুরি। আর নয়ন, নয়ন কোথায়? বাবার কথা শুনে সবাই বাবার দিকে তাকান। চাচাদের মুখেও সন্তুষ্টির ছাপ দেখা যাচ্ছে, হয়তো তারাও এমনটাই চাচ্ছিলেন। তারা জিজ্ঞাসু দৃষ্টিতে কাব্যের দিকে তাকান। কিন্তু মুহূর্তেই একটি গলা ভেসে আসলো দরজার ওপাশ থেকে। সংসার নিয়ে কোনো অসন্তুষ্টি থাকবে না। আশা করছি বড় ভাইজানের তার বোনের সাজানো সংসারের উপর পূর্ণ আস্থা আছে। একটি দৃঢ় কণ্ঠে সবাই দরজার দিকে তাকালেন। মুহূর্তেই সবার চোখে মুখে চমকের ঝিলিক দেখা গেল। কারণ দরজায় তো আর কেউ নয়, স্বয়ং সুরুজ মির্জা দাঁড়িয়ে, যিনি 30 বছর আগে এই বাড়িতে এসেছিলেন। এ বাড়ির মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সবাই অবাক চোখে কাব্যের দিকে তাকান। কাব্য সবার চাহনির উত্তর দিতে বলে উঠেন, হ্যাঁ, আমি নয়নতারা খান আর সুরুজ মির্জার সন্তান কাব্য মির্জা। এটুকু শোনার সাথেই আমি বাবা চাচাদের নজর পরিবর্তন হতে দেখলাম। তারা দরজার ওপাশে নজর দিয়েছেন। বাবার চোখ ছলছল করতে লাগল। আমি বুঝলাম কাউকে দীর্ঘদিন ধরে এক নজর দেখার আকাঙ্ক্ষা তার চোখে ফুটে উঠেছে। কাব্য হয়তো বুঝল, তাই উত্তর দিতেই বললেন, মা বছর 5 আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। হয়তো খুব তীব্র অভিমান নিয়েই পৃথিবী ছেড়েছেন। তাই তো তার মৃত্যুর খবর আপনাদের জানাতে বারণ করে গেছিলেন। আজ আমাদের 7ম বিবাহবার্ষিকী। বেশ ভোরে উঠেই আমি সব গুছিয়ে নিয়েছি। আমরা আজ ঘুরতে যাব। বিছানার দিকে তাকাতেই এক সুদর্শন পুরুষকে নজরে পড়ল। এক হাত উপরে উঠিয়ে চোখের উপর রেখে সোজা হয়ে ঘুমাচ্ছেন। উহু, এই সুদর্শন পুরুষটি আমার স্বামী। আর তার পাশেই একই ভঙ্গিতে হাত চোখের উপর রেখে ঘুমিয়ে আছে আমার রাজপুত্র নিহান। বাপ ছেলে সবকিছুতে একরকম। আমি আমার সব কাজ গুছিয়ে নিচ্ছি। হঠাৎ পিছন থেকে দুটি হাত আমার গলা জড়িয়ে নিল। তারপর ধীরে ধীরে আমার কোমরেও দুটি হাতের অস্তিত্ব টের পেলাম। এরপরের ঘটনাটুকু আমার জানা। প্রথমে ছেলে 2 হাত দিয়ে গলা জড়িয়ে কপালে একটা চুমু দিবে। আর তারপরে তার বাপ দিবে।
প্রতিদিন সকালেরই নিত্য ঘটনা। মাম্মাম, আমরা আজকে কোথায় ঘুরতে যাব? আমি ছেলের কথা শুনে একটু হাসলাম। এরপর ঘাড় ঘুরিয়ে কাব্যের দিকে তাকালাম। কাব্যও আমার সাথে তাল মিলিয়ে হালকা করে হাসলেন। ওহো মাম্মাম, আমি বলি, আজ তোমাদের বিবাহবার্ষিকী, তাই আমরা কোথাও ঘুরতে যাব, আর সেখানে ট্রেনে করে যাব। কিন্তু মাম্মাম, আমরা ট্রেনেই যাব কেন? কাব্য এবার নিহানকে কোলে তুলে নিলেন। ওর কপালে একটা চুমু এঁকে আমাকে তার কাছে টেনে নিলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ আমাদের একদিন দেখা হয়েছিল, এক পড়ন্ত বিকেলে কোনো এক ট্রেনের কামরায়। সমাপ্ত।